সোসাইটি অফ বাংলাদেশ ফার্মাসিস্টকে আজকে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে প্রতিপাদ্য করা হয়েছে থিঙ্ক হেলথ থিঙ্ক ফার্মাসিস্ট। এখান থেকে বোঝায় ক্লিয়ার যে আমরা যদি হেলথ ওয়েলবিং চিন্তা করে থাকি অথবা হেলথ সেক্টরটাকে যদি আমরা ডেভেলপ করতে চাই তাহলে সম্ভবত ফার্মাসিস্টদের বিষয়টাও কনসিডার করা উচিত, মাথায় নেওয়া উচিত। তো সেই বিষয়টা কিভাবে আলোচিত হতে পারে, কিভাবে সেটা ইমপ্লয়েড অ্যান্ড অ্যাপ্লাইড হতে পারে, সেটা বোধহয় আমাদের কিনোট স্পিকার আমার শ্রদ্ধেয় স্যার বলে গেছেন, আমরা আরেকটু ব্যাখ্যা করে গেছে। তো সেটা নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাইবো না, বাট এটুকু অন্তত বলি যে বাংলাদেশের ফার্মাসিস্টরা সোফার যা করে আসছে সেটা মূলত ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসেবে, এবং সেই ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসির ওষুধ তৈরি রপ্তানি এটা এখন মোটামুটি একটা শিল্পের পর্যায়ে গেছে, সুতরাং এটা অস্বীকার করার উপায় নেই এবং ন্যাশনাল ইকোনমিতে এটা একটা ভূমিকা রেখে যাচ্ছে। দ্বিতীয়ত যেটা খুব স্ট্রংলি করতে পারে সেটা হচ্ছে আমাদের হেলথ প্রফেশনালস হিসেবে তাদের রোলটা প্লে করা, ড্রাগ ডিসপেন্সিং এ তাদের একটা ভূমিকা রাখা। এখানে ডাক্তার স্যাররা আছেন, ওনারা অলরেডি বলে গেছেন যে ফিজিশিয়ানসের পাশাপাশি আমাদের ফার্মাসিস্ট রোলটা কেমন হতে পারে। আনফর্চুনেটলি আমাদের দেশে সেই জিনিসটা এখন অ্যাপ্লাইড না। কিছু কিছু হসপিটালে হয়তো আমাদের ফার্মাসিস্টরা কাজ করে যাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন এই ক্ষেত্রে তাদের নলেজটা শেয়ার করা এবং ড্রাগ ডিসপেন্সিং বা পেশেন্ট কেয়ারের ক্ষেত্রে তাদের রোলটা প্লে করা। এর জন্য একটা দরকার খুব মাস মুভমেন্ট এবং এক ধরনের অ্যাওয়ারনেস বিল্ডিং করা। সেই সুযোগটা ফার্মাসিস্টরা খুব কম পেয়ে আসছে। কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে সুযোগ হলেও আমাদের যে ন্যাশনাল হসপিটালসগুলো আছে সেগুলোতে খুব বেশি সুযোগ এখনো হয় নাই। আমরা স্বভাবতই তার যে লিস্টটা বলে গেছে সেখানে প্রথম কাতারেই বোধহয় এই জিনিসটা অ্যাড করে গেছে। আমার মনে হয় সেটা ফার্মাসিস্টদের জন্য একটা অন্যতম বড় দাবি হবে। এখানে কেন এই কথাগুলো বলা হচ্ছে, বিকজ এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে এবং আমরা যেহেতু সবাই জাতীয়তাবাদী দল ঘরানার আছে, আমি খুব স্পষ্ট করেই বলছি, এক্ষেত্রে আমার কোনো দ্বিধা নেই। আমরা চাইবো এবং মনে প্রাণে চাইছি এবং যে যার জায়গা থেকে ডেফিনেটলি কাজ করে যাচ্ছি। সামনে যদি নির্বাচন হয় সেখানে জাতীয়তাবাদী শক্তি ইনশাল্লাহ সরকার গঠন করবে এবং তা যদি হয়ে থাকে তাহলে আমরা ধরে নিব আমাদের এই মানুষগুলাই হয়তোবা এই সেক্টরগুলোকে দেখবেন অথবা এটা কেয়ার নেবেন। তো তা যদি হয় তাহলে আমার মনে হয় এই সেশন থেকে ওনাদের জন্য কিছু উপত্য বা কিছু উপাদ্য এখান থেকে থাকতে পারে। তো এখানে আমি যেহেতু দুইটা ক্যাটাগরিতে আছি, এক হচ্ছে আমি ফার্মাসিস্ট আর এক হচ্ছে আমি একজন একাডেমিশিয়ান। তো ফার্মাসিস্ট হিসেবে আমরা কি করে যাচ্ছি সেটা বললাম, বাট একাডেমিক্স হিসেবে অন্তত আমি যদি বলি তাহলে আমাদের একাডেমিয়া কি আমরা এখনো সেই লেভেলে পৌঁছাতে পেরেছি যেটা আমাদের একটা দেশের উন্নয়নে খুব বড় ভূমিকা রাখতে পারে? আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, বিগত 15 বছর 18 বছর আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, আমাদের দেশ যেভাবে শাসিত হয়েছে, যেভাবে আমরা পরম মুখাপেক্ষী হতে বাধ্য হয়েছি, সেখানে যে অর্গানগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে তার ভিতরে সম্ভবত প্রথমেই থাকবে শিক্ষা। এরপরে হয়তো আমরা বলতে পারি স্বাস্থ্য, প্রশাসন, বিচার ব্যবস্থা, কালচার ইত্যাদি ইত্যাদি। আমার জোর দাবি থাকবে একজন একাডেমিশিয়ান হিসেবে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন আপনারা কাজ করবেন বা পলিসি মেক করার চিন্তা করবেন তখন অন্তত এই শিক্ষা খাতটাকে একটু কনসিডার করবেন। জেএনজি আমার সামনে বসা, তোমাদের কাছে আমার কৃতজ্ঞতা, তোমাদের কাছে আমাদের আকুতি। তোমরাই হবে এই দেশের ড্রিভেন ফোর্স। তোমাদের কাছে যে চাওয়াটা আছে সেই চাওয়াটার বাস্তবায়ন আমরা দেখতে চাই। আনফর্চুনেটলি এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে অনেকগুলো কমিশন হয়েছে, কিন্তু কমিশন হয় নাই শিক্ষা কমিশন। আমরা এখান থেকে দাবি জানাবো শিক্ষা কমিশন হোক, শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন হোক, আর কোনো এক্সপেরিমেন্ট আমরা হয়ে গেছি এখন একটা গিনিপিগ। আনফর্চুনেটলি আমাদের বিগত সরকারের প্রধানমন্ত্রীর কাছে